তাহলে I1 I2 minus 0 হলো কেন স্যার 1 না আসতেছে এটা এখন লাইন আসতেছে। হ্যাঁ, কারেন্ট সেম হবে। সো এখানে দেখো আমাদের কি বললাম, সিটিটা হলো স্টেপ আপ ট্রান্সফর্মার, এখানে দেখতে পারলো তোমরা। তারপরে দেখো যে ইনকামিং আমাদের যেই কারেন্টটা যাচ্ছিল সেটা তুমি ক্যাপিটাল আই ধরে নাও, এখানে একটা ক্যাপিটাল আই আছে, আর যেটা বের হবে সেটা কি ক্যাপিটাল আই ধরে নাও বের হবে। আর এটা একটা যেহেতু এটা ট্রান্সফর্মার, আমরা কারেন্ট সংখ্যাটা মনে করি যে প্রথম সিটির ক্ষেত্রে, এটা হলো সিটি ওয়ানের ক্ষেত্রে কারেন্ট নাম্বারটা মনে করো আমাদের আছে, কারেন্ট সংখ্যা আমি বলতেছি না, আমি বলতেছি স্টেপ ডাউন যেটা করবে এটা হচ্ছে 200:5। আর সিটি টুটাও আমাদের রাখতে হবে। সিটি টু এর ক্ষেত্রেও তোমাদের যাই হোক না কেন, কারেন্ট সংখ্যা যাই হোক না কেন, সেটা হতে পারে 100 কত বলতো, এটাকে যদি 200:5 করো তাহলে কত হবে? 200 গেলে এটাই কত? 40 রেশিওটা 40 লিখতে পারছি। আমাদের এমনভাবে রাখতে হবে এখানে রেশিও 40 হতে হবে, তাহলে আমাদের কত রাখতে হবে বলতো? 2.5। 2.5 রাখলে দেখো যে এখানে আমাদের প্লিজ I1, এখান থেকে যেটা I1 বের হবে, I2 বের হবে, সেটা তো সমান বের হচ্ছে না, তাই না? সমান বের না হলে I1 মাইনাস I2 একটা ভ্যালু থাকবে না, এটা তো একটা ভ্যালু থাকবে, যেখানে একটা ভ্যালু থাকবে, তখন সেই ভ্যালুর জন্য কিন্তু এটা কাজ করবে। তো আমাদের সিটি রেশিও দুটো কিন্তু সেম রাখতে হবে, এটা N2:N1। হ্যাঁ, এটা এটা হচ্ছে না না, এটা N2:N1 না, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট ইস টু সেকেন্ডারি কারেন্ট। ও প্রাইমারি কারেন্ট ইস টু সেকেন্ডারি। প্রাইমারিতে যদি 200 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, মানে হচ্ছে এই ট্রান্সমিশন লাইনে যদি 200 অ্যাম্পিয়ার যায়, বলতে পারবে যদি কোন সাইডে কারেন্ট বেশি হয় হ্যাঁ। ডিফারেন্স হবে আর আমাদের ইলেকট্রিক করবে এই নিয়ে এটা কাজ করবে। হ্যাঁ এরকমই অনেকটা আমি আসি আস্তে আস্তে একটু দেখে নেওয়া হচ্ছে যে জিনিসগুলো বলতেছি সেটা আগে। এইটার মানে হচ্ছে যে এখান থেকে যদি ট্রান্সমিশন লাইনে 200 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আমরা এই দিক থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট একটা যাব। I1 কারেন্টটা তুমি ডিরেকশন বের করতেছো, এই যে এখান থেকে 5 অ্যাম্পিয়ার দিয়ে এদিক থেকে ঘুরে আবার দিকে ফিরে আসে। I1 এর লুপটা কিন্তু এটা। তেমনিভাবে এদিক দিয়ে যে কারেন্টটা বের হবে, আমরা যদি এখানে আবার 100 টার্ন রেখে দিই, তাহলে কিন্তু হচ্ছে তোমার সেকেন্ডারি দিকে 2.5 টার্ন অ্যাম্পিয়ার দেখতে পাবো। 2.5 অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক থেকে ঘুরে এদিক দিয়ে আসবে, তাহলে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে না? 5 মাইনাস 2.5, I1 মাইনাস I2 কত? 5 মাইনাস 2.5 না অ্যাম্পিয়ার। কিন্তু সো এটা কি কোনো তোমার ফল্ট হয়েছে এখানে? আমরা কিন্তু এখন ফল্টের কোনো ব্যাপারে যাই না। সিটি রেশিও জাস্ট ডিফারেন্স হওয়ার কারণে আমাদের রিলেটা কাজ করতেছে, এটাকে আমরা চাই, এটা কিন্তু আমরা চাই না। পয়েন্টটা কি বুঝতে পারছি? তার মানে হচ্ছে এইটা এবং এই সিটিটা সিমিলার, ঠিক আছে? রেশিও বলো, টার্ন নাম্বার বলো, এইখান থেকে তাহলে আমাদের 200:5 রাখতে হবে। তাহলে কি দেখবো আমরা? I1 মাইনাস I2 এখন যদি দেখি 5 মাইনাস 5 পাবো না, 0 পাবো, 0 অ্যাম্পিয়ার। সো হচ্ছে এই দুইটা আমাদের সিমিলার রাখতে হবে, যে সিটিটা এবং এই সিটিটা। আরেকটা যে সিমিলার রাখতে হবে সেটা হচ্ছে দেখো তোমাদের এই যে এখান থেকে নিয়ে সিটি 1 থেকে এই টার্মিনাল থেকে সিটি 2 এর এই ইনকামিং টার্মিনালের এই ওয়্যারটাকে বলা হচ্ছে পাইলট ওয়্যার। নাম লিখে রাখো, ওয়্যারটার নাম ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় পাইলট ওয়্যার। এমনিভাবে এই যে সিটি 1 এর এই টার্মিনাল থেকে আমাদের সিটি 2 এর এই টার্মিনালের এই ওয়্যারটার নাম পাইলট ওয়্যার। পাইলট ওয়্যারের ঠিক মিডল পয়েন্টে তোমার হচ্ছে ডিফারেনশিয়াল রিলেটা কানেক্ট করতে হবে। মিডল পয়েন্টেই করতে হবে, মিডল পয়েন্টটা যদি না করে তোমরা একটু ডিফারেনশিয়াল রিলেটাকে এদিকে নিয়ে আসো। ধরো হচ্ছে এখন আমাদের সিটি 1 এর ক্ষেত্রে I1 এর যে লুপটা কমপ্লিট করতেছে সেই লুপের ডিসটেন্সটা কমে গেল না, আর সিটি 2 এর থেকে যে I2 কারেন্টটা পাচ্ছে এই লুপটা বেড়ে গেছে। তাহলে আবার ডিসটেন্সের সাথে কিসের তোমার সম্পর্ক আছে বলো তো? ডিসটেন্সের সাথে রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে না? রেজিস্ট্যান্সের সাথে ডিসটেন্সের সম্পর্ক কি সমানুপাতিক না? তখন R1 যেটা আমরা পাইলট ওয়্যারে ইন্ডিকেট করতে যাচ্ছি, তাহলে R1 হচ্ছে R2 বেড়ে যাবে না? তাহলে I1 এবং I2 এর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হবে কি? R1 যেহেতু রেজিস্ট্যান্সটা কম, I1 এর কমে যাওয়ার একটা প্রবণতা থাকবে, I2 এর বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। তার মানে কি
তুমি যদি এটা মিডল পয়েন্টে না রেখে এদিক দিয়ে করে দাও, তখনও কোনো ফল্ট না হলে আমাদের রিলেটা কাজ করে দিতে পারে। এটাও তো আমরা চাই না, তাই না? এটাও তো কোনো ফল্ট না। বুঝতে পারছো কি ব্যাপারটা? এইগুলা যে প্রত্যেকটা বলতেছে এগুলো খুব, এই যে তোমাদের পরে আসছে একটু ওয়েট করো। এই যে ড্রব্যাকস অর লিমিটেশনস অফ ডিফারেন্সিয়াল রিলে, এখান থেকে এই চ্যাপ্টার থেকে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের ভবিষ্যতে কাজে লাগে, লিমিটেশনসটা কাজে লাগে। তোমাদের ফাইনালে আমি থিওরি কোশ্চেন করতে পারি যে এটার ব্যাখ্যা দাও, ওয়ার্কিং প্রিন্সিপাল বলো, কিন্তু তোমাদের মেইন জিনিসটা হচ্ছে, বেসিকটা হচ্ছে এখানে। লিমিটেশনস বা ড্রব্যাকসটা হচ্ছে তোমার একটা ডিফারেন্সিয়াল রিলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিকস। কী কী বললাম? আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে সিটি রেশিও দুইটার সেম থাকতে হবে, একটা হচ্ছে তোমার পাইলট ওয়্যারের ঠিক মিড পয়েন্টে তোমার ডিফারেন্সিয়াল রিলেটা তোমার ইনস্টল করতে হবে। তা না হলে I1 এবং I2 এর ভ্যালুর ডিফারেন্সের জন্য ডিফারেন্সিয়াল রিলেটা আননেসেসারিলি ট্রিপ করে যাবে। সিটি রেশিও হচ্ছে তোমার যদি এটা একটু খেয়াল করবো, এখানে যদি আমরা 200:5 দিই, তাহলে আমরা এদিকে আমরা বলতে পারি যে 40 অ্যাম্পিয়ারের জন্য আমাদের 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। কিন্তু এখানে আমরা যদি 100:5 দিই, তাহলে আমি কি দেখব যে 1 অ্যাম্পিয়ারের জন্য আমাদের 20 অ্যাম্পিয়ার যাচ্ছে। তখন দেখো যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে না? রেশিও এররের জন্য সিটি রেশিওটা সেম থাকতে হবে দুইটা সিটিতে। সিটি 1 এবং 2 এর ক্ষেত্রে সিটি রেশিওটা সেম থাকতে হবে নিজের মধ্যে। এখন আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপারে আসি, সেটাও দেখো। এটা হচ্ছে যে একটা এই ডিফারেন্সিয়াল রিলেটা হচ্ছে একটা ইউনিট প্রোটেকশন দেয়। ইউনিট বলতে বুঝতেছো তো? ইউনিটের মধ্যে কি থাকবে? ইউনিটের মধ্যেই তোমার ট্রান্সফরমার আছে, ট্রান্সমিশন লাইন আছে, বাস বার আছে, আবার হচ্ছে জেনারেটর আছে, আবার লার্জ মোটর আছে। ইউনিট, প্রত্যেকটা ইউনিটকে প্রোটেকশন দেয়। ইউনিটের বাইরে যদি কোনো ফল্ট হয়, তাহলে ডিফারেন্সিয়াল রিলে কিন্তু কাজ করবে না। এটা আর একটা লিমিটেশন। ইউনিট হচ্ছে যেই জিনিসগুলো অ্যাপ্লিকেশন, সেই জিনিসগুলার যদি ইন্টারনাল কোনো ফল্ট হয়, ইন্টারনাল ফল্ট ফেস টু ফেস ফল্ট হইতে পারে, ফেস টু গ্রাউন্ড ফল্ট হইতে পারে, ইন্টারনাল ফল্টের জন্য ডিফারেন্সিয়াল রিলেটা কাজ করে। যেমন দেখো এখানে একটা আমরা কি দেখতে পাচ্ছি বলতো? এখানে একটা আমরা বুঝতে পারতেছি এখানে একটা ফেস টু গ্রাউন্ড ফল্ট হয়েছে। বুঝতে পারছো? এখানে একটা ফেস টু গ্রাউন্ড ফল্ট হয়েছে, মানে প্রোটেক্টিভ এলিমেন্টের মধ্যে এই ওটাকে সিটি বলছেন এখানে লাস্ট একটা কোনটা? ইউনিটের লাস্ট এটা হলো লার্জ মোটর, এটা আছে লাস্ট এটা হচ্ছে জেনারেটর। জেনারেটর জি, জেনারেটর। এটা হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে বাস বার। এটা কি স্যার? কোনটা? এটা সবগুলো দিয়ে এটা হচ্ছে লার্জ মোটর, মোটর মোটর বড় মোটর, লার্জ। ইউনিট প্রোটেকশনের ব্যাপারটা আমি বুঝাচ্ছি, এটা একটু খেয়াল করো যে যেই জিনিসগুলো আমরা এখানে প্রোটেকশন দিতে চাচ্ছি, এই জিনিসগুলো যদি ইন্টারনাল কোনো ফল্ট হয়, ইন্টারনাল ফল্টের মধ্যে তোমার ফেস টু ফেস ফল্ট হতে পারে, ফেস টু গ্রাউন্ড ফল্ট হতে পারে। এইটা ধরো একটা ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনটা যদি ফেস টু গ্রাউন্ড ফল্ট হয়, ট্রান্সফরমার হলে যদি ফেস টু গ্রাউন্ড ফল্ট হয়, জেনারেটরের ক্ষেত্রে ফেস টু গ্রাউন্ড বা ফেস টু ফেস, মোটরের ক্ষেত্রে ফেস টু ফেস বা ফেস টু গ্রাউন্ড ফল্ট হয়, তখন হচ্ছে এটা প্রোটেকশন দিবে। এই জন্য ডিফারেন্সিয়াল রিলেকে অনেক সময় ইউনিট প্রোটেকশন রিলে বলা হয়। এটা কি ধরনের রিলে? এটা হলো ইউনিট প্রোটেকশন রিলে। ইউনিটের ভিতরে যদি ফল্ট হয় তাহলে সে প্রোটেকশন দেয়। আসো এখন আসো আরেকটা জিনিস দেখো, এখানে বেসিক প্রিন্সিপলটা একটু দেখো তোমরা। সিটি 1 এর জন্য I1 কারেন্ট এই লুপ দিয়ে পাস হচ্ছে, সিটি 2 এর জন্য I2 কারেন্টটা দেখো তোমাদের একটু আগে যে বললাম, যখন তোমার কারেন্টটা এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বের হবে, যখন কোনো ফল্ট থাকবে না, তখন আগে কি একটা ছবি ছিল, আগের সব ছবি রয়েছে, এখানে কোনো ফল্ট নাই, তখন যাতে এই দিক থেকে ডিরেক্ট পেয়ে দিই, তাহলে এই লুপটা ঘুরে আনো, এটা যাবে উপর থেকে নিচে I1, আর I2 টা ঘুরে আনো, এটা থাকবে নিচ থেকে উপরে। তখন এটার একটা ডিফারেন্স ক্রিয়েট হবে কি? হবে না। I1 এবং I2 সেম ভ্যালু না, তখন হচ্ছে 0 হবে এবং রিলেটা কাজ করবে না। কিন্তু আননেসেসারিলি কাজ করবে কখন কখন সেটা আমরা বলে দিছি। সিটি রেশিও এররের জন্য কাজ করবে, মিড পয়েন্টে যদি না থাকে তখন কাজ করবে, আবার ইউনিট প্রোটেকশন যদি না থাকে তখনও কাজ করবে না। সো এইগুলো আমরা বললাম। এরপরে দেখো যে একটা ইউনিটের ভিতরে একটা ফল্ট হয়েছে, তখন দেখো আমাদের এখানে ফল্ট হওয়ার পরে আমাদের কি যে কারেন্টের ডিরেকশনটা দেখো কীভাবে চেঞ্জ হচ্ছে। এখন এই দিক থেকে এই দিক থেকে মানে ফল্টটা দুই দিক থেকে ফিট হবে। এই দিক থেকে I1 ফিট হচ্ছে,
এদিক থেকে I2 ফিড হচ্ছে এবং এখান থেকে তোমার একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়ে আসে। সো এখানে কারেন্টের ডিরেকশনটা এখন দেখো আমাদের এটা যখন এদিক থেকে যাবে, এটাও যখন এদিক থেকে যাবে তখন কিন্তু আর I1 মাইনাস I2 নাই, কি আছে এখন I1 প্লাস I2 হয়ে আছে। ঠিক দেখছো তোমরা কলটা যদি হয় এখন ইউনিট প্রোটেকশন যে বললাম এটা কিন্তু ভিতরে আছে, তোমার যে ইকুইপমেন্টগুলো আমরা প্রোটেকশন দিতে চাই তার ভিতরে পর্দা হয়ে আছে। ধরো এই জায়গায় একটা পর্ট হয়ে আছে, এটা ইউনিটের বাইরে এই জায়গায় একটা পর্ট হয়ে আছে, তখন রেশিওর জন্য 200:5 যে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় যদি ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কারেন্ট 200 থেকে বেড়ে যায় 400 অ্যাম্পিয়ার হয়ে যায়, তখন এইখানে কত পাবো আমরা 10 অ্যাম্পিয়ার পাবো না? তেমনিভাবে এটারও 400 অ্যাম্পিয়ার যদি হয়ে গেল তখনও কিন্তু আমরা 10 অ্যাম্পিয়ার পাবো। স্যার সিডিবি কিন্তু সেম না মানে হ্যাঁ তার কিন্তু মানে ওয়ারিংও রেশিও সেম মানে তো স্যার যে 400/10 যেটা হ্যাঁ। 200/5 আছে হ্যাঁ স্যার সেটা স্যার, হ্যাঁ সেটা স্যার, হ্যাঁ এটা ওয়ারিংও স্যার কারেন্টের বুঝিনি। আইসিতে কারেন্টের আচ্ছা আইসিতে কারেন্টের ইস্যু দেখো যখন কোনো ফল্ট এখানে ইউনিট ফল্ট ক্রিয়েট হবে তখন তোমার হচ্ছে এই যে কারেন্টটা এই দিক থেকে গিয়ে এই ফল্ট হয়ে নিচে গ্রাউন্ডেড হবে, এই কারেন্টটা এই দিক থেকে গিয়ে নিচে আসলে তোমার কিন্তু এটা কিন্তু একটা সেকশনালাইজ করা, এরপরে কিন্তু আরো ট্রান্সফর্মার থাকতে পারে, সেখান থেকে কিন্তু কারেন্টটা এই দিক থেকে চলে আসতে পারে ফল্টের সময়। ফল্ট পজিশনে আসলে তখন কথা হচ্ছে স্যার নেগেটিভের দিকে যাবে, মানে নেগেটিভ বলতে যেখানে তোমার শর্ট পাথ পাবে, শর্ট সার্কিট থাকবে সেখান থেকে নিচে গ্রাউন্ড হয়ে যাবে। তারপর স্যার নরমালি ডাইরেকশনটা তো একই দিকে থাকবে, ফল্ট হলে ডিফারেন্ট হবে। ফলটা হচ্ছে গ্রাউন্ডিং করা থাকে। গ্রাউন্ডিং করা থাকবে না, ফল্ট এখান থেকে যদি কোনো ফল্ট হিসেবে গ্রাউন্ড হয়ে যায় তখন হচ্ছে এখানে তো এখানে একটা শর্ট স্যার এই ক্ষেত্রে গ্রাউন্ডের ক্ষেত্রে হলে স্যার যদি লাইন টু লাইন থাকে লাইন টু লাইনের ক্ষেত্রেও আমাদের হচ্ছে যে মানে এটা হচ্ছে পরের পড়াশোনা। প্রোটেক্টিভ এলিমেন্টে যদি প্রবলেম হয় তখন স্যার ডিসটেন্স যেটা সেকেন্ড কন্ডিশনটা কি ছিল যে ডিসটেন্স সেম হলো একটু ওয়েট করো, আমি একটা একটা করে অ্যান্সার দিই। জরুরি যেটা কোশ্চেন আস্ক করবো সেটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার প্রোটেকশন যখন আমরা করবো তখন সেটার একটা কোশ্চেন আস্ক করছে, যখন হচ্ছে আমাদের দেখো এই যে এটা তিনটা ফেজ, একটা হলো ট্রান্সফর্মার, এটা হলো প্রাইমারি এন্ড, একটা হচ্ছে সেকেন্ডারি এন্ড। প্রাইমারি এন্ডটা কিভাবে কানেক্টেড বলো তো? ওয়াই কানেক্টেড, তাই না? ওয়াই কানেক্টেড, এটা যে ট্রান্সফর্মার প্রাইমারি এন্ড, এটা সেকেন্ডারি এন্ড। প্রাইমারিটা ওয়াই কানেক্টেড না? দেখো এখানে যদি কোনো এই ফেজের সাথে এই ফেজ শর্ট হয়ে যায় তখন যে ফল্টটা ক্রিয়েট হয় সেটাও কিন্তু আমরা এইগুলো হলো ডিফারেনশিয়াল মিটার, এটা আমরা চেক করতে পারি এবং ইয়ে করতে পারি, সেটা আমি তখন করবো। কিন্তু আপাতত মাথায় দিয়ে রাখবো যে হ্যাঁ ফেস টু ফেসেও যদি ফল্ট হয় তখন আমরা এটা নিয়ে করতে পারি। আচ্ছা এখন এরপরে কি কোশ্চেন করছি তাই তো? প্রোটেক্টিভ এলিমেন্টে যদি প্রোটেক্টিভ এলিমেন্টের ফল্টই হচ্ছে তোমার লাইন টু লাইন ফল্ট, লাইন টু লাইন স্যার এই যে ফল্ট হচ্ছে ওই ইমেজে কি করে শুধু ইউনিট যেগুলো আছে ইউনিটের মধ্যে কোনটাই ঠিক করে থাকে। হ্যাঁ ওইটাই ঠিক আছে। মানে হচ্ছে এর ভিতরে মানে এই জায়গাটা যদি ফল্ট হয় তখন হচ্ছে এই জায়গাটা কাজ করবে, যদি বাইরে ফল্ট হয় তখন হচ্ছে কিন্তু ডিরেকশনটা দেখো কারেন্টটা কিন্তু বাইরে গিয়ে এখানে তোমার গ্রাউন্ডেড হচ্ছে, তাই না? তো তখন কিন্তু কারেন্টের ডিরেকশন এখানে যেটা আমি যেখানে বলতেছি কারেন্টের ম্যাগনিটিউডটাও তো বেড়ে গেছে, 200 থেকে আমাদের 400 অ্যাম্পিয়ার হয়ে গেছে, সেকেন্ডারিতে আমরা 10 অ্যাম্পিয়ার পাচ্ছি, এটাও 200 থেকে 400 হয়ে গেছে, 10 অ্যাম্পিয়ার পাচ্ছি, কিন্তু 10 অ্যাম্পিয়ার থেকে কিন্তু উপরে নিচে গিয়ে আমার মাইনাসে 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু এটার বাইরে যদি ফল্ট হয় কেন ডিফারেনশিয়ালে কাজ করে না? সেম অ্যামাউন্টের কারেন্ট পাচ্ছে, দুইটা একটা আরেকটাকে নালিফাই করে দিচ্ছে। সো এই জন্য ইউনিটের বাইরে যদি কোনো ফল্ট হয় তখন হচ্ছে এই যেটা কাজ করবে। সো এই জন্য এটাকে বলা হয় ইউনিট প্রোটেকশন দিলে বা ইউনিট। স্যার ইউনিট প্রোটেকশনে ওই জি এর জেনারেটর আগে আর কি কি বুঝিনি ইউনিট প্রোটেকশন জি এর আগে বলা আছে জিআর আগে এটা পাস বারবার ও আচ্ছা পাস বার মানে এটা হলো তবে অ্যাপ্লিকেশন যেটা আমি দেখলাম ইভেন্টুয়ালি কোথায় কোথায় আমরা ইউজ করি সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। মানে এখন তোমরা হচ্ছে ওই আমি তোমাকে বললাম তোমরা এই প্যারাটা একটু পড়ো, এই প্যারাটার থাকছে কিছু আছে এটা পড়ো। এই
ফিগারটার সাথে রিলেট করে তুমি করো। স্যার এই যে প্রোটেকশন রিলে ইউজ আছে পিএলসি এর একটা বড় পার্ট তৈরি করছে। পিএলসি যে সাবস্টেশনের পার্ট, পিএলসি সাথে তো ছোট কানেক্ট পিএলসি ছোট করে দিতে সাবস্টেশন আরো বড় করে দিতে। তোমরা যদি কোনো সময় হচ্ছে কোনো ভাই টাইবার দিতে যাও, তাহলে এখানে এই কোশ্চেন অবশ্যই পাবা যে ডিফারেনশিয়াল রিলের কোথায় ইউজ করা হয় আর লিমিটেশনস কী। ডিফারেনশিয়াল রিলের লিমিটেশনসটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। ওটাই লেখা, তোমরা সেটাই একটু পড়ে নাও। এরপরে আমরা পড়বো লিমিটেশনসগুলো কী কী সেটা একটু দেখবো। এটা হয়েছে সবার? এটা পড়ে নাও একটু, 5 মিনিট টাইম করে একটু পড়ে নাও। সিরিজ সেকেন্ডারি কারেন্ট হলো সেভ করতে হবে। হ্যাঁ, সিটি সেকেন্ডারি কারেন্টসের মধ্যে হবে, তাহলে হচ্ছে এটা রিলেটেড আননেসেসারি অপারেটিং ক্যালিব্রেশন করতে হবে। স্যার এটা আননেসেসারি অপারেট করলে কি হবে? ফল্ট নাই কিন্তু হচ্ছে তোমার এই সেকশনটার কাজ করতেছে না, ট্রান্সফর্মারটা কাজ করতেছে না, সমস্যা না? ফল্ট নাই কিন্তু তোমার সে অফ হয়ে আছে, সমস্যা না? মানে এই নিচেরটা যদি আননেসেসারি কাজ করে তাহলে কি স্যার কাজ সে করতেই পারে না, কিছু করবে না, কাজ সে করতেই পারে। কিন্তু হচ্ছে কিন্তু তো সার্চ করবো বলতে হ্যাঁ বলো, রিলেটার তো প্যারালালে বসে বুঝি নাই। রিলেটার তো একটা সিডির প্যারালালে বসে রিলেটার ফ্রিকোয়েন্সিকে প্যারালাল বলতে পারো। যদি সিরিজে বসে কি হবে? সিরিজে বসালে তো তোমার ডিফারেন্স তুমি মাপতে পারবে না। সিরিজে কি ডিফারেন্স? আর সিরিজে তুমি চিন্তা করো, সিরিজে কি কোনো কিছু ডিফারেন্স তুমি মাপতে পারবা? দুইটা পয়েন্টের মধ্যে যদি তোমার ডিফারেন্স মাপতে হয় অবশ্যই প্যারালাল রাখতে হবে। স্যার দিস কার্ভ ইজ হেভিলি লোডেড সিটি স্যাচুরেটেডলি ফলস মানে এটা ফুল আচ্ছা, এখানে একটা ওই যে তোমার স্যাচুরেশনের কথা আসবে সামনে, তো একটু বলে নেই তোমাদের যে এই যে প্রাইমারি তোমার যে ট্রান্সমিশন লাইনটা, এটার মধ্যে কারেন্ট যাওয়ার পরে এইটার ম্যাগনেটিক ফ্লাক্সের জন্যই কিন্তু এখানে কাজ করে। হ্যাঁ, সো এই মানে এই পয়েন্টটা ম্যাগনেটাইজ হওয়ার জন্য একটা স্যাচুরেশন পয়েন্টে যেতে হয়। হ্যাঁ, এই মানে হচ্ছে তোমার সব ম্যাগনেটকেই ম্যাগনেটে পরিণত হওয়ার জন্য একটা স্যাচুরেশন পয়েন্টে যেতে হয়। সেই স্যাচুরেশনটা যদি মনে করো যে এখানে একটা কারেন্ট যায়, এখানে ডিফারেন্ট কারেন্ট যায়, এটা মনে করে আগে স্যাচুরেট হয়ে সিটি ওয়ান একটা সেকেন্ডারি I1 ভ্যালু পাচ্ছি, কিন্তু I2 টা তখনও পাচ্ছি না, সেটা পরে ম্যাগনেটে পরিণত হচ্ছে, স্যাচুরেশন পয়েন্ট সেখানে যায় নাই। সেটা কখন হতে পারে? এইটা একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হয়। এটা আগে ম্যাগনেটে পরিণত হয়ে I1 এর ভ্যালুটা একটা দিয়ে দিল, এটার ভ্যালুটা এখন দিল না, তার মানে কি এটার এখন আগের ভ্যালু পড়ে আছে। সো দুইটার মধ্যে একটা ডিফারেন্স তুমি পাচ্ছ, তাই না? একটা প্রাইমারিতে কি পসিবল একটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো হবে লাইক দ্যাট লাইন একটা প্রাইমারিতে তোমার হবে না। এই যে এইটা তো কয়েলটার ম্যাটেরিয়ালের জন্য, তোমার ম্যাগনেটিক প্রপার্টিটার জন্য ডিফারেন্স তৈরি হতে পারে, সেটা এখানে বলছি। ওটা হচ্ছে যদি সেন্টার না হয় সেন্টার্ড হইতে হবে না, তো ম্যাটেরিয়ালেরই যদি সমস্যা হয়, মনে করো এটা হলো এর ফেরোম্যাগনেটিক প্রপার্টি অনেক বেশি, সে আগেই ম্যাগনেটে পরিণত হয়ে কারেন্টটা ফ্লো করতেছে, এটার ফেরোম্যাগনেটিক প্রপার্টি কম, সে পরে ম্যাগনেটে পরিণত হচ্ছে, তখন এটা ডিফারেন্স ক্রিয়েট হবে না। সে তো I1 এর ভ্যালু পাচ্ছে, কিন্তু I2 এর ভ্যালু তখন পাচ্ছে না, বুঝতে পারছো না? আচ্ছা, এখানে হচ্ছে সেন্টারের পরে স্যাচুরেশন হ্যাঁ, সেন্টারের ম্যাগনেটিক প্রপার্টি এটা আমার মাথায় ছিল না সেন্টার থেকে যদি তুমি এদিকে সরাই দাও, তাহলে হচ্ছে তোমার রেজিস্ট্যান্সের প্রবলেমটা হবে। ডিফারেন্ট রেজিস্ট্যান্সের জন্য I1 এবং I2 কারেন্টের ভ্যালুটা ডিফারেন্ট হয়ে যায়। আর তুমি তো জানোই যে কম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা,
অল্প না স্যার পাইলেট ওয়্যারের রেজিস্ট্যান্সের পরিমাণ তো স্যার অত বেশি হওয়ার কথা না অত বেশি না, একটা ওয়্যারের মধ্যে দিয়ে কতই বা রেজিস্ট্যান্স হবে। স্যার এই ক্ষেত্রে তো কোনো ইফেক্ট পড়ার কথা কিন্তু হচ্ছে তোমার এই যে ম্যাগনেটিকের ব্যাপারটা হতে পারে স্যার আমার কাছে না মনে হয়। এই যে দেখো তোমার এইখানে যদি তুমি যেটা বললাম ডিফারেন্সটা যদি মনে করো যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়ার কিছু জায়গায় এখানে ধরো 4 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তুমি যেটা বললো কম ডিসটেন্স কম, কিন্তু 5 - 4 এর জন্য যে এরিয়াটা কাজ করবে ইভেন 5 মাইনাস যদি 4.5 অ্যাম্পিয়ার ওদিকে যায় 0.5 অ্যাম্পিয়ারের জন্য এটা কাজ করতে পারে না, এটা সেন্সিটিভিটি যদি বেশি হয় সেটাই ওরা বলছে। এখন লিমিটেশনসগুলো আরেকবার বলি একটু শোনো। এক নম্বরটা ওরা বলতেছে যে ডিফারেন্স ইন পাইলট ওয়্যার লেন্থ, যেটা নিয়ে আমরা কথাবার্তা বললাম, এটার একটা পসিবল সলিউশনও ওরা দিয়ে দিচ্ছে। দেখো অ্যাডজাস্টেবল রেজিস্টার কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য পাইলট ওয়্যার। ধরো যে যেটা বললাম আমরা যে এই পাশে তোমার ডিস্টেন্সটা একটু কমে গেল, আমাদের রিলেটা মনে করো এই পয়েন্টে কানেক্ট করা আছে, তখন কি করতে হবে, তখন যেহেতু আমরা ইনস্টল একবার করে ফেলছি আমাদের এই সমস্যা থেকে এখন আবার যদি বের হইতে চাই আরও অনেক ধরনের খরচ বেড়ে যাবে, তখন আমরা এই পাইলট ওয়্যারের সাথে একটা সিরিজে একটা ভেরিয়েবল রেজিস্টার আমরা কানেক্ট করে রাখবো। এই পাশের বেশি রেজিস্ট্যান্সটা কত সেটা আমরা মেজার করে নেব, তারপর এই পাশের কম রেজিস্ট্যান্সটা কত মেজার করব, যতটা কম সেইটা আমরা ভেরিয়েবল রেজিস্টার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবো। বুঝতে পারছো? এটা হচ্ছে এই যে 1 নাম্বার যে প্রবলেমটা সেটার সলিউশন ওরা বলছে যে অ্যাডজাস্টেবল রেজিস্টার কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য পাইলট ওয়্যার। সেকেন্ড লিমিটেশনসটা তোমাদের বলা হয়েছে সিটি রেশিও এরর। সিটি রেশিও যদি এরর হয়, এরর হতে পারে কিভাবে বলো তো? এরর হওয়ার একটা কারণ আমাকে বলো তো। সিটি রেশিও মনে করো সব কিছু ঠিকঠাক আছে, সিটি রেশিও আমরা এখানে পাইলটে হ্যাঁ সেম হচ্ছে না, কিন্তু আমরা জিজ্ঞেস করতেছি যে এখানে রেশিও এরর মনে করো একটা আমরা একটু সব কিছুই ঠিকঠাক দেখতেছি, এখানে আমরা 5 অ্যাম্পিয়ার দেখতেছি, এখানে 3 অ্যাম্পিয়ার দেখতেছি। এটা হওয়ার একটা যৌক্তিক কারণ কি আমরা বলতে আমাকে বলতে পারছি? টার্ন সংখ্যা, টার্ন সংখ্যা যদি কমে বাড়ে যায়, মনে করো যে আমরা কি জানি সেকেন্ডারিতে টার্ন যত বেশি হবে I1 এর মান তত কম হবে, তাই না? সেখানে যদি কোনো একটা টার্ন লেগে গেল, ফেস টু ফেস ফল আমরা যেটা বলতেছি শর্ট হয়ে গেল, তখন কারেন্টের মানটা কিন্তু I1 কমে যাবে, কিন্তু I2টা কিন্তু কারেন্টের মান আমার বেশি আছে, তখন কিন্তু রেশিওটা এরকম হয়ে যাবে না। বুঝতে পারছো এটা সবাই? পিছনে যারা আছো দেখো যে এটা আমাদের হচ্ছে ধরো এটা প্রাইমারি উইন্ডিংটা, এটা আমাদের I1 এখান থেকে পাচ্ছি, আর এটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং। একই এটা হলো তোমার ট্রান্সমিশন লাইনটা হলো, এটা হলো ট্রান্সমিশন লাইনটা। তো এটা দুইটা আমাদের এই কারেন্টটা আমাদের শর্ট হয়ে গেছে, তখন I1টা বড় হবে নাকি I2টা বড় হবে বলো তো? এটা একটা টার্ন শর্ট হয়ে গেছে, কোনটা বড় হবে? I2 বড় হয়ে যাবে, কারণ এখানে শর্ট হওয়ার কারণে কিন্তু টার্ন সংখ্যা কমে গেল না, কিন্তু এখানে কিন্তু টার্ন সংখ্যা আগের মতোই আছে, তাহলে I2টা কিন্তু বড় হয়ে গেল। তাহলে এই সিটি রেশিও এররের জন্য কি রিলেটা কাজ করবে না এখন বলো তো? I1 যদি এখানে মান কম থাকে, I2টা যদি বেশি থাকে, এটা ডিফারেন্স থাকবে, কাজ করবে। এটা এখানে বলছে সেকেন্ড লিমিটেশনসটা এটা। হ্যাঁ ঠিক করবে, এটাই সমস্যা, এটাই লিমিটেশনস। 3 নাম্বারটা দেখো, একটু আগে যেটা কোশ্চেন করলাম যে স্যাচুরেশন অফ সিটি ম্যাগনেটিক সার্কিট ডিউরিং শর্ট সার্কিট। এইখানে যে তোমার যেটা একটু আগে বললাম ওই স্যাচুরেশনটা, এইখানকার যে স্যাচুরেশনটা, এই স্যাচুরেশনের সাথে যদি সিঙ্ক্রোনাইজ ওয়েতে না হয়, তখন এবং I1 এবং I2 এর কারেন্টের একটা ডিফারেন্স ক্রিয়েট হতে পারে এবং রিলেটা আননেসেসারিলি কাজ করতে পারে। সেটা হচ্ছে স্যাচুরেশন অফ সিটি ম্যাগনেটিক। হ্যাঁ বলো। হয়ে যেতে পারে, হ্যাঁ সেটা বলতে ঠিক আছে, কিন্তু হচ্ছে যে এইগুলোর সলিউশনের জন্য আমাদের সলিউশন আছে। ঠিক না করে না, আমাদের একটা মডিফিকেশন দেখবো আমরা এরপর, একটু পরেই পড়াবো। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ না, এটার একটা মডিফাইড সার্কিট আমরা দেখব এই লিমিটেশনসগুলোকে ওভারকাম করার জন্য, সেই সার্কিট। আচ্ছা 4 নাম্বারটা দেখো, ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্ট। এই ওয়ার্ডটা তোমরা কোথায় শুনে আসছো বলো? মোটরে শুনে আসছো, ট্রান্সফরমার শুনো নাই? ট্রান্সফরমারটা যখন এনার্জাইজ করা হবে তখন যে কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়, সেটাও কিন্তু ইনরাশ কারেন্ট। এই ম্যাগনেটাইজিং ইনরাশ কারেন্টের জন্য তোমার I1 এবং I2 এর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হতে পারে। 5 নাম্বারটা দেখো, ট্যাপ চেঞ্জিং, চার্জিং না এখানে কিন্তু চেঞ্জিং, হ্যাঁ এটা চেঞ্জিং কিন্তু
ট্যাপ চেঞ্জিং মানে ট্যাপটাকে চেঞ্জ করার সময় যদি তুমি ভুলভাল অন্য জায়গায় ট্যাপটা চেঞ্জ করে ফেলো তখনও I1 এবং I2 ভ্যালুটা ডিফারেন্স থাকবে আর কি। আচ্ছা, এই লিমিটেশনসগুলো থেকে ওভারকাম করার জন্য আমরা নতুন ধরনের একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট দেখব, সেটা হচ্ছে এটার মধ্যে দেখো আগে আমরা জাস্ট এখানে একটা মাঝখানে অপারেটিং কয়েলটা রাখতাম, মানে তো একটা জিনিস একটু শুনে নাও, এই কয়েলটা যেটা সেটাই হচ্ছে এখানে দেখো এই রেড কালারের রিলেটা, বুঝতে পারছো? মানে আগে যেই স্থানে রিলেটা ছিল এই রেড কালারের কয়েলটা দিয়ে সেটাকে বোঝানো হচ্ছে। নতুন অ্যারেঞ্জমেন্টের মধ্যে এখানে দেখো একটা গ্রিন কালারের নতুন একটা কয়েল নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে লিমিটেশনসগুলোকে তোমার হচ্ছে ওভারকাম করার জন্য আসছে এখানে। কয়েল সব কয়েলই ইন্ডাক্টর হিসেবে কাজ করে। ডিফারেন্সটা এখন আমি বলতেছি, তার আগে এই দুইটার চিত্রের মধ্যে নামটার পার্থক্য একটু দেখে রাখো। নর্মাল যে রিলেটা সিম্পলটা সেটা হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে। এটার ছবিটা কোথাও লেখা আছে এটা, আর এটা না উল্টা বলছি, এইটা যেটা হচ্ছে তোমার ওভারকামটা করাটা সেটা হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল প্রোটেকশন। এটা একটু মাথায় রাখবে, কোয়েশ্চেন আসলে এভাবে আসবে কিন্তু। পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে কীভাবে নর্মাল ডিফারেন্সিয়াল রিলের লিমিটেশনসগুলোকে ওভারকাম করে। পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে এইটা একটু লিখে রাখো। এটা হচ্ছে এই যে দেখো পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল, এটা একটু লিখে রাখো, এই ফিগারটা এটা একটু লিখে রাখো। আগেরটা হচ্ছে তুমি লিখে রাখবা, এই ওয়ার্ডটা লিখে রাখবা, মার্কস প্রাইস প্রোটেকশন রিলে। মানে এটা যেটা দেখতে পাচ্ছিল তোমরা, এটা লিখে রাখো মার্কস প্রাইস প্রোটেকশন। হ্যাঁ, এটা ওই যে উপরে যেটা সিম্পলটা সেটা তোমরা লিখে রাখো মার্কস প্রাইস প্রোটেকশন, আর যেটা লিমিটেশনস ওভারকাম করার জন্য সেটা হচ্ছে পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে। পার্সেন্টেজ ডিফারেন্সিয়াল রিলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনালে আসবে, এটা প্রশ্ন আগে বলে দিলাম। না না, ওটাও করতে হবে। তোমার যে নর্মালি তোমার এটার অ্যাপ্লিকেশনটা জানতে চাই তাহলে তো এটা দিতে হবে, কিন্তু এটা শিওরলি আসবে সেটা আমি বললাম। উপরে যেটা পড়তাম সেটা হচ্ছে মার্কস প্রাইস প্রোটেকশন। আচ্ছা, এইটা আসার আগে আমাদের এখানে একটু থিওরিটিক্যাল পোর্শন আমাদের পড়তে হবে, সেই পোর্শনটা আমরা একটু আসি। মানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে আমাদের একটা গ্রাফে আসতে হবে এখানে। আচ্ছা আসো, তার টাইম আসছে পরে ফিরে। তোমাদের নেক্সট উইকে কিছু অ্যাক্টিভিটিস আছে, তো আজকে একটু পরে নেক্সট উইকে একটা সিটি দিবা তোমরা, প্রেজেন্টেশন নিয়ে নিই নেক্সট উইকে। আচ্ছা, এখন দেখো যে তোমাদের একটু আগে এখানে হচ্ছে আমাদের রিলেটা ছিল, সেই জায়গায় একটা রেড কয়েল আছে। রেড কয়েলটাকে তোমরা লিখে রাখো যে রেড কয়েলটার পাশে বুঝতে সুবিধা হবে, এটা হলো অপারেটিং কয়েল। অপারেটিং কয়েল, আর যেটা গ্রিন কয়েল দেখতে পাচ্ছ সেটা পাশে লিখে রাখো রেস্ট্রেইনিং কয়েল। ওদের নাম ওরা কি রেস্ট্রেইনিং লিখছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, রেস্ট্রেইনিং কয়েল দিছে ওরা। রেস্ট্রেইনিং কয়েল হচ্ছে তোমার গ্রিন কয়েল, আর এই রেড কয়েলটা তোমরা যখন মার্কস প্রাইস প্রোটেকশন বা নর্মাল ডিফারেন্সিয়াল রিলেটা এখানে হচ্ছে রিলেটার সিম্বল ছিল রেড কয়েলের স্থানে, এখানে আগের রিলেটা ছিল, মানে রিলেটাকে এরা কয়েল দিয়ে রিপ্রেজেন্ট করছে। রিস্ট্রেইনিং মানে বাধাদানকারী, রিস্টোরিং এর চেয়ে এটা হলো অপোজিং ফোর্স।
আচ্ছা, এরপর আসো আমরা একটু ম্যাথমেটিক্যাল এখানে কিছু ইকুয়েশনস আছে, একটু সলভ করি। ডিরেক্ট এখানে চলে আসি। এখানে দেখো যে আমাদের ফোর্সটাকে এরা টর্ক হিসেবে এরা অ্যাজিউম করছে। তাহলে এই যে তোমরা একটু সিম্পলিফাইড ওয়েতে মনে রাখতে পারো যে তোমরা যখন অপারেটিং কয়েল নিয়ে কাজ করবা, একটা টার্মের জন্য দেখো I1 - I2 কারেন্টটা কি এদিকে ফ্লো হচ্ছে না? তাহলে একটা টার্মের জন্য, ওয়ান টার্মের জন্য তোমার যেই কারেন্টটা একটা টার্মের মধ্যে দিয়ে পাস হয় সেটা হচ্ছে I1 - I2। এটা আমরা অপারেটিং জোনে আছি, অপারেটিং কয়েলের জন্য করতেছি। এটা আমাদের হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল পোর্শনটাকে আমি একটু সিম্পলিফাইড করে দেখাই। অপারেটিং কয়েলের জন্য তোমরা দেখো একটা টার্মের মধ্য দিয়ে তোমার I1 - I2 কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে টার্ন আছে কয়টা বলতো? n নট সংখ্যক টার্ন আছে না এখানে। তাহলে n নট সংখ্যক টার্নের মধ্য দিয়ে তোমার কারেন্ট যাবে I1 - I2 ইনটু n নট, এবং এটা হচ্ছে আমাদের অপারেটিং টর্ক। তাহলে I1 - I2 ইনটু n নট, এটা হচ্ছে অপারেটিং টর্ক। বুঝছো? তেমনিভাবে রেস্ট্রেইনিং কয়েলটা আমরা একটু যদি পড়ি, এটা কিন্তু তোমার হ্যাঁ এন হচ্ছে অপারেটিং টার্ন, টার্ন নাম্বার অফ অপারেটিং কয়েল। রেস্ট্রেইনিং কয়েলে দেখো যে রেস্ট্রেইনিং কয়েল আবার একটু বুঝতে হবে, এটা আগে একটু লিখে রাখো তারপর বলতেছি। আমরা অপারেটিং কয়েলের ফোর্সটা বা টর্কটার ইকুয়েশন আমরা লিখলাম I1 - I2 ইনটু n নট। আমরা এই যে টি নটের ভ্যালুটা বের করছি। এখন আমার তোমাদের এইটা লিখে নেওয়ার পর একটা লিখে নাও, তারপর আমি একটা কোশ্চেন করি তোমাদেরকে। এই পয়েন্টে ঠিক এই রেস্ট্রেইনিং কয়েলটা মিডল পয়েন্টে যদি কেসিএল করো, কারেন্টের ভ্যালুটা কত হবে বলতো? যেমন এটা কিন্তু অসুবিধা নাই, এটা হচ্ছে তোমার যেগুলো এডি দিয়ে যাচ্ছে তুমি বলতে পারছো যে I1 - I2 কারেন্ট যাচ্ছে। কিন্তু দেখো অপারেটিং কয়েলটা রেস্ট্রেইনিং কয়েলের ঠিক মিডল পয়েন্টে কানেক্টেড। হ্যাঁ বলো। হাফ কারেন্ট কোনটা এখানে I1/2 জিরো হবে, জিরো হবে। I1/2 বা কারেন্ট তো এখানে সেম, I1/2 চিন্তা করো, কেসিএল চিন্তা করো, কেসিএল করো এই পয়েন্টে এসে একটা কেসিএল করো। তার আগে কোশ্চেনটা একটু বুঝে নাও যে আমরা এই যে এই অপারেটিং কয়েলের মধ্যে যখন কারেন্টটা বের করতেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম ডিরেক্ট এটা যাচ্ছে। তো অপারেটিং কয়েলটা রেস্ট্রেইনিং কয়েলের যেগুলো ঠিক মিডল পয়েন্টে কানেক্ট, আমাদের অপারেটিং টর্কের সাথে রেস্ট্রেইনিং টর্কের ইকুয়েশনসটা আমরা এই পয়েন্টের জন্য করব। এই পয়েন্টের কারেন্টটা ঠিক আমাদের বের করতে হবে। এই পয়েন্টের কারেন্টের ভ্যালুটা কত আমার কোশ্চেন হচ্ছে এটা। ওখানে একটা কেসিএল করো, কেসিএল করে আমাকে ওই মিডল পয়েন্টের কারেন্টের ভ্যালুটা কত বের করে বলো। হ্যাঁ, এনও হচ্ছে অপারেটিং কয়েলের টার্ন নাম্বার। বাই 2 কি এখানে হবে? এখানে জাস্ট কেসিএল করতেছি না আমরা। ঠিক আছে, বাকিটুকু ঠিক ছিল। I1 + I2 এই কারেন্টটা যখন সার্কুলেট করবে এখানে এসে এখানে আসবে না কেবল এটা তো ডিভাইড হয়ে যাবে। ক্যাপিট এটা যখন এই পয়েন্টে আসবে I1 + I2 দিতে পারতেছে না, তারপরে কিন্তু আমরা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে কিন্তু I1 + I2। তাহলে দেখো যে রেস্ট্রেইনিং কয়েলের জন্য একটা টার্নের জন্য আমাদের টার্ন হচ্ছে I1 + I2। এখন কথা হচ্ছে রেস্ট্রেইনিং কয়েলটা ঠিক মিডল পয়েন্টে না, অপারেটিং কয়েলটা ঠিক মিডল পয়েন্টে না। এখানে টার্ন সংখ্যা কত? 2 দিয়ে ভাগ হবে। রেস্ট্রেইনিং কয়েলের টার্ন সংখ্যা যদি nr হয়, nr/2 এর জন্য কারেন্টটা হচ্ছে I1 + I2 ইনটু nr/2। বা এটা একটু রোডের মতো করে যে লিখতে চাও একটু সাজায় নিয়ে লিখতে পারো যে I1 + I2/2 ইনটু nr। এটা হলো রেস্ট্রেইনিং টর্ক
প্রপোর্শনাল টু I1 প্লাস এটা হলো এখন আমাদের অপারেটিং টর্ক বা অপারেটিং ফোর্স, এটা হলো রেস্ট্রেইনিং ফোর্স। ব্যালেন্স অবস্থায় এই দুটো সমান হবে। এইটার থেকে যদি T1 T0 এর থেকে T0টা যদি গ্রেটার দেন TR হয় তখন হচ্ছে রিলেটা অপারেট করবে। এটা হলো আমার কয়েল, তাই না? কয়েলটা তো আমার মুভ করতেছে, তাহলে আমার এখানে টর্কের হিসাব আমার কেন লাগছে? ওরা দিচ্ছে ফোর্সটাও একটা ধরনের টর্ক, এই জন্য ওরা দিচ্ছে, এই জন্য ওদের সাথে রিলেট করে আমি বলছি। স্প্রিং হয়ে না স্যার এখানে জিনিসটা? হইতে পারে, কিন্তু ওরা যেহেতু বইয়ের ভাষায় যেহেতু বলছে এই জন্য আমরাও টর্ক হিসেবেই বলছি। তুমি যদি চাও ফোর্স দিয়েও লিখতে পারো, F0 FR দিয়েও লিখতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসো। তারপরে একটু এখন দেখে রাখো যে অপারেটিং ফোর্সটা বা অপারেটিং টর্কটা যখন রেস্ট্রেইনিং টর্কের থেকে বেশি হবে তখন রিলেট অপারেট করবে, আর যখন করবে কম হবে তখন রিলেট অপারেট করবে না। আর ব্যালেন্স কন্ডিশনে দেখো এই এ এই যে তোমার যেটা রেস্ট্রেইনিং অপারেটিংটা রেস্ট্রেইনিংটা সমান, সেটা সমানটাকে এরা সমানুপাতিক দিয়ে রাখছে, সমান করে নিতে পারবে। এখন আসো তোমাদের হচ্ছে যে সেই কোয়েশ্চেনটা আমরা একটু আসি। হ্যাঁ, ধরো আমাদের হচ্ছে প্রাইমারিতে আমরা একটু মুছে নেই উপর থেকে। প্রাইমারিতে যে রেশিওর পরে CT1 এর ভ্যালু আমরা হচ্ছে 10 এম্পিয়ার পাচ্ছি, আর CT2 এর ওদিক থেকে যেটা ভ্যালু 8 এম্পিয়ার পাচ্ছি। এখন আমাদের এই ভ্যালুগুলো একটু এখানে আমরা ইনপুট করে আসো তো। আমাদের যখন হচ্ছে আমরা অপারেটিং টর্কের ক্ষেত্রে দেখবো, আমরা 10 মাইনাস 8 এম্পিয়ার বা 2 এম্পিয়ার দেখতে পারবো অপারেটিং কারেন্ট হিসেবে। IOD অপারেটিং কারেন্ট আমরা বলতেছি। রেস্ট্রেইনিং কারেন্টটা আমরা কি লিখতে পারবো? 10 প্লাস 8 ডিভাইড বাই 2, আমরা 9 এম্পিয়ার। রেশিও এররের জন্য এখন কে বেশি বলো? রেস্ট্রেইনিং কারেন্টটা বেশি না? হ্যাঁ। তাহলে কি আর রিলেট অপারেট করবে? এটা কিন্তু আর অপারেট করবে না। বুঝতে পারছো কি বললাম? তাহলে কে বড় হইতে হবে? অপারেটিং কারেন্ট বড় হবে। অপারেটিং কারেন্ট বড়। অবশ্যই, নাহলে তো এখন আসো আমরা একটু এই যাতে ডিফারেন্স একটু আস্তে আস্তে চেঞ্জ করে করে দেখি কি অবস্থায় যায়। এখন আমরা ধরো 10 এম্পিয়ার থাকলো, এখন আমরা কমায় 6 এম্পিয়ার আছে, তখন অপারেটিং কারেন্টটা আমাদের 10 মাইনাস 6 4 এম্পিয়ার থাকলো, আর রেস্ট্রেইনিং কারেন্টটা 8 এম্পিয়ার থাকলো। তখনও কিন্তু তাহলে আমাদের চলবে না, এখনো চলবে না। চলবে না। 10 এম্পিয়ার থেকে আমরা একটু কমাই দিয়ে আরো 10 এম্পিয়ার থেকে মনে করো যে আমরা 4 এম্পিয়ারে আসি, তখন অপারেটিং কারেন্ট হচ্ছে 6 এম্পিয়ার, আর রেস্ট্রেইনিং কারেন্ট হচ্ছে 7 এম্পিয়ার, তাই না? 7 এম্পিয়ার, তখন কিন্তু চলবে না। ওয়ার্ডটা কি চলবে? ওয়ার্ডটা ব্যালেন্স করবে। তারপরে দেখো যে 2 লিটার কত আসছে? 10 মাইনাস 2 8 এম্পিয়ার অপারেটিং কারেন্ট। রেস্ট্রেইনিং কারেন্ট ধরো মনে করো 10 কত 12 বাই 2 মানে 6 এম্পিয়ার। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পারতেছো, আরো ছোটতে যাই আমরা, 10 মাইনাস 9 থেকে শুরু করি। তাহলে অপারেটিং কারেন্টটা 1 এম্পিয়ার, আর রেস্ট্রেইনিং কারেন্টটা কত আসে? 9.5 না? 10 9.5 না নাকি 8.5? কত 11 স্যার? না না, যখন 10 এম্পিয়ার আর 9 এম্পিয়ার তখন কি অপারেটিং কারেন্টটা 1 এম্পিয়ার আর রেস্ট্রেইনিং 9.5 না? এটা কি বুঝছো? এটা একটা সেট, এটা আরেকটা সেট, এটা আরেকটা স্যার সেট। যদি দুটো সমান হয় তাও কি চলবে? একটু ওয়েট করো, আমি শেষ করে নিই, তারপর অবশ্যই। আচ্ছা, এটা হলো অপারেটিং রেস্ট্রেইনিং, এটা একটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট, এটা হলো লাস্ট সেট। আচ্ছা, এখন দেখো যে এখানে আমাদের এররটা হচ্ছে তোমার এই পর্যায়ে আমরা যদি দেখি, এটা হলো তোমাদের মানে ওই লিমিটেশনস গুলোর জন্য যে এররটা আসে সেটা হচ্ছে এটা। বুঝতে পারছো? তখন যে আমরা রেশিও এরর যদি হয় 10 এম্পিয়ার হতে পারে, আর হচ্ছে তোমার ওইদিকে 9 এম্পিয়ার হতে পারে, এটা কিন্তু এররটা, এটা কিন্তু কোনো ফল্ট এরর না। বুঝতে পারছো?
তখন কিন্তু আমাদের রিলেটা ভালো মানে তোমার ভালো ধরনের একটা রেস্ট্রেইনিং ফোর্স ক্রিয়েট করতেছে, রিলেটা কাজ করবে না। কিন্তু রিয়েল ফলটা কোথায়? রিয়েল ফলটা হচ্ছে যত তোমার কারেন্টের ডিফারেন্সটা বাড়তেছে, এটা কিন্তু একটা রিয়েল ফল্ট না। প্রাইমারিতে দেখো 10 এম্পিয়ার কারেন্ট মানে সিটি 1 এ তোমরা 10 এম্পিয়ার কারেন্ট দেখতেছো, সিটি 2 তে 2 এম্পিয়ার কারেন্ট দেখতে পাচ্ছো, এটা কিন্তু একটা রিয়েল ফল্ট। তখন দেখো তখন কিন্তু তোমার অপারেটিং কারেন্ট 8 এম্পিয়ার, রেস্টিং কারেন্ট 6 এম্পিয়ার, তখন কিন্তু অবভিয়াসলি রিলেটা কাজ করবে। বুঝতে পারছো? এখন আমাদের এই যে সেটগুলো একটু খেয়াল দেখো তাহলে বুঝতে পারবে। এই পর্যায়ে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা রেশিও এরর হোক, ইনভার্স কারেন্ট হোক, বা কিছু একটা ম্যাগনেটাইজিং এরর হোক, যার জন্য আমাদের কারেন্টটা সিমিলার হওয়ার কথা ছিল, সেকেন্ডারিটাও 10 এম্পিয়ার হওয়ার কথা ছিল, তো না হয় কিছুটা কমায় 9 এম্পিয়ার হতে পারে, 8 এম্পিয়ার হতে পারে। এই ক্ষেত্রে দেখো তোমার অপারেটিং কারেন্টের চেয়ে রেসিভিং কারেন্ট বেশি হওয়ার কারণে আমাদের রিলেটায় আননেসেসারিলি কাজ করতেছে না। বুঝতে পারলা কি বললাম? বুঝছো কি? কিন্তু যখন আসলেই ফল্ট হবে, যে ওই যে তোমার প্রাইমারিতে ধরো অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, সেকেন্ডারিতে কম কারেন্ট ফ্লো হচ্ছে, তখন হচ্ছে রিলেটা কিন্তু কাজ করতেছে। এখন এটা আমি এই ইকুয়েশনটা এতটুকু পর্যন্ত আমরা আসছিলাম না ব্যালেন্স পজিশনে। ব্যালেন্স এই যে এটাকে যদি এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল কাজে নিয়ে আসি, ওদিকটা দেখে একটু লিখি আমি। I1 minus I2 into A0 সমান হবে I1 plus I2 divided by 2 into A0। এখানে আমরা সমান চিহ্ন সমানুপাতিক উঠাইলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে চাই, তাহলে I1 minus I2 into A0 k দিয়ে একটা সমানুপাতিক I1 plus I2 divided by 2। তারপর আমরা একটা কাজ করবো, দেখো এই সবাই খেয়াল করো, I1 পয়েন্ট I2 ডিভাইডেড বাই এটাকে এদিকে নিয়ে আসতে চাই I1 প্লাস I2 ডিভাইডেড বাই 2 k ইনটু k না বাই এই যদি আমরা একটা যদি তোমার গ্রাফ আঁকতে চাই, গ্রাফটা এটা ধরো y ধরো, এটা ধরো x ধরো, মানে এটাকে y ধরলা, এটাকে x ধরলা, y-টা তুমি I1 minus I2 তে লিখলা, x-টা তুমি I1 plus I2 divided by 2 দিলে। তাহলে এই ইকুয়েশনটাকে তুমি কি ধরনের ইকুয়েশন হিসেবে কাজ করে বলো তো? y divided by x, আর নিচে ধরো এইদিকে একটা কনস্ট্যান্টের মতো, এগুলো তো কনস্ট্যান্ট না, তার নাম্বারগুলো তো একটা সংখ্যা, এখানে ধরো তুমি কে বললা, এটা হচ্ছে ইকুয়েশন বলো, y divided by x equals to k, y equals to mx এর ইকুয়েশন, তাই না? মূল বিন্দুটা হবে না, মূল বিন্দু মানে সরলরেখার ইকুয়েশন, x দিয়ে দেবে সেটাই হচ্ছে তোমাদের এখানে কোশ্চেন। এটা তো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল এখানে একটা টার্মকে আমরা ইগনোর করছি, সেটা হচ্ছে কন্ট্রোল স্পিড, মানে তোমার হচ্ছে ইকুয়েশনটা mx plus c এর মতো হচ্ছে, y equals to mx plus c এর মতো আর বলা ছিল mx plus c এটা না, এটা c ছিল না, এটাই তোমার স্প্রিং এর কনস্ট্যান্টটা ওরা কাউন্ট করছে। কিন্তু এটাকে নালিফাই করে দিলে দেখো এই প্রশ্নটা হচ্ছে তোমার y equals to mx এর ইকুয়েশন। এবার দেখো আমাদের এতটুকু ক্লিয়ার, সবাই এতটুকু ক্লিয়ার? এখন দেখো অপারেশন আর নো অপারেশনটা একটু দেখো। এই যে আমাদের এই জোনটা যে দিছি, এই জোনের উপরে আমাদের অপারেটিং জোন, আর এই জোনের নিচে হচ্ছে নন অপারেটিং জোন। দেখো একটু ভ্যালুগুলো কেমন করবো, আমরা যদি অপারেটিং জোনে থাকি, এটা তো কাজ করে এই তো বাবা, এইটা এত কিছু মানে এইটা এইরকম এই যেটুকু কার্ডটাকে আমরা সব রেখা ইকুয়েশন করে নিতে পারি, এত প্রিসাইজ তো হবে না, একটু এদিকে ওদিকে হবে। আচ্ছা এখন একটু আমাকে দেখা ওর দিকে দেখাও, এখানে যদি আমাদের কোনো ফল্ট হয়, অপারেটিং জোনে যদি কোনো ফল্ট হয়, এই পয়েন্টে বরাবর তুমি যদি এক্স অ্যাক্সিস দেখো, তখন কি দেখতে পাচ্ছ বলো? এদিকে অপারেটিং কারেন্টটা নাকি রেস্টেনিং কারেন্ট? রেস্টেনিং কারেন্ট। এই পয়েন্টে পুরো এটা কি দেখতে পাচ্ছ? অপারেটিং কে বড় বলো তো? অপারেটিং কারেন্টটা বড় না, y অ্যাক্সিস এর মান x অ্যাক্সিস বড়, তাই না? এই জন্য এই জোনটাকে অপারেটিং জোন বলছি।
আর নিচের দিকে আসো, এই পয়েন্টটা কোনো করে একটা পয়েন্ট দিছে, এই বরাবর নিচে তোমার ডেস্টিনি কারেন্টটা বড় থাকে, অপারেটিং কারেন্ট, এটা হচ্ছে নো অপারেটিং। তোমাদের এই জিনিসগুলো আসবে এক্সাম। লাস্ট সিরিজে কইছে এই পয়েন্টটা হচ্ছে আচ্ছা এইটা, আচ্ছা ওর কোশ্চেন বলে দিই। আচ্ছা দেখো এটা হচ্ছে যে আমরা y বাই x ইকুয়ালস টু m, এটা দেখতে পাচ্ছি তো? এইটা তোমার হুবহু এটা আসে না, এটা মোটামুটি দেখতে এইরকম একটা চলে আসে। স্প্রিং কনস্ট্যান্ট আর্বিট্রারি কিছু কিছু জিনিস আছে, এই জন্য দেখতে y ইকুয়ালস টু mx প্লাস c এর মতো। কিন্তু আমরা যদি থিওরিটিক্যালি ইকুয়েশনটা সলভ করি তখন আমরা y ইকুয়ালস টু mx এর ইকুয়েশন দিই। স্যার এখন যদি যে অপারেশন নন অপারেশনটা বুঝবো কিন্তু মানে অপারেশন নন অপারেশনটা বোঝার এটা হচ্ছে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখা। ওই কনসেপ্টটা বুঝতে পারি। এখানে যেটা বললে তবে স্যার ব্যালেন্স অবস্থায় হ্যাঁ। এই স্কোয়ারটার জন্য তো ওইখানে স্যার অপারেশন জোনে কখন করতে স্যার আমাদের জন্য সব কিছু এইটা যদি তোমার হচ্ছে কার্ভের উপরে থাকে তবে ব্যালেন্স, কারেন্টের ভ্যালুটা বসাই কার্ভের ভ্যালুটা তোমার হচ্ছে এই ভ্যালুটা তোমার একটু করতে হবে, করে করে তোমার এখানে মনে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলো সব অপারেটিং জোনে থাকলে জোনে রিলেট অপারেট করে। আবার তুমি এই ভ্যালুগুলো একটু করলে দিকে এখানে, তখন এখানে তোমার নন অপারেটিং এর জন্য অপারেট করবে। আর হচ্ছে এটা হলো ব্যালেন্স, এই সময় হচ্ছে তোমার ভ্যালু বসাই বসাই তারপর প্লট করলে যেটা পাবো এটা হচ্ছে এভাবে কাজ করবে যে তোমার মনে করো যেটা যদি মাইক্রোপ্রসেসর বেস ডিলে হয় তখন হচ্ছে এই ভ্যালুগুলোকে ইনপুট দেয়াই থাকে, যে এই ভ্যালু কিন্তু এই জোনের পয়েন্টগুলো সেটা ইনপুট করা থাকবে, এই জোনের পয়েন্টগুলো ভ্যালু ইনপুট করা থাকবে, তখন সেই কাজ দেওয়া থাকবে যে ওই কারেন্টটা যদি এই পয়েন্টের সাথে ম্যাচ করে তখন ডিলেট অপারেট করবে, এই পয়েন্টের সাথে কাজ ম্যাচ করে তখন ডিলেট অপারেট করবে। এভাবে কাজ করে, সিম্পল ভাষা বলতে গেলে। এই কাজের কোনো আলাদা নাম হবে না, অপারেটিং ক্যারেক্টারিস্টিক পাস আমি আইডি কাজে আছে আচ্ছা তোমরা ল্যাব আর হচ্ছে আজকের অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে নাও। এটা একটু ক্লোজ করে দাও ভিডিওটা।